আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। 1000 টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা। ছাত্র জনতার ওপর কারা গুলি চালিয়েছে তা জানালেন এসআই। আরাফাতকে ধরিয়ে দিতে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা। দিল্লিতে যে পরিচয় সেফ হাউসে রাখা হয়েছে হাসিনা রেহানাকে। চিঠি দিয়ে ডক্টর ইউনূসকে যে বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব। শেখ হাসিনার পতন, সেনাবাহিনীর সেই বৈঠক থেকে পরিস্থিতি বদলে যায় যেভাবে। একদিনের ব্যবধানে সোনার সর্বোচ্চ যে দাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। 1000 টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা। 1000 টাকার নোট বাতিল প্রসঙ্গে কথা বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, 1000 টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না। এ বিষয়ে মূল অথরিটি বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকাল 10:30টায় সবিচালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা ওয়ান ওয়েন ও কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বলেন, চীন ও কানাডা আর্থিক সহ সব রকমের সহযোগিতা অব্যাহত রাখবে। আরও বেশি কিছু করা যায় কিনা তাদের বলা হয়েছে, তারা করবে বলে আশ্বাস দিয়েছেন। আগে অনেক সমস্যা ছিল, অপচয় হয়েছে, এখন হবে না তা আশ্বস্ত করেছি। যে কোনো অর্থ সুষ্ঠু ও সময় মতো যেন ব্যবহার হয় তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ঋণের বোঝা দুঃখজনক ব্যাপার, চ্যালেঞ্জ আছে, তা নিয়ে কাজ করা হবে। আগের সরকারে নেওয়া ঋণের বোঝা বড় চাপ, এটা দুঃখজনক। কি করা যায় ভাবা হচ্ছে, কাজ করা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, বিদেশি ঋণ শোধের বিষয়ে আরও বেশি সময় যেন দেন সে বিষয়ে কথা বলা হচ্ছে। এছাড়া চীনের কাছে বাংলাদেশের $4 বিলিয়ন ঋণ আছে, এখন আরও $7 বিলিয়ন প্রতিশ্রুতি আছে। চীনা ঋণ নিয়ে দুই পক্ষকে বসে ঠিক করতে হবে কিভাবে কি হবে। পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই যা হবার হবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, ছাত্র জনতার ওপর কারা গুলি চালিয়েছে যা জানালেন এসআই। ছাত্র জনতার ওপর কারা গুলি চালিয়েছে জানালেন এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক ওয়ালে নিয়ে পোস্ট দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এসআই মজুন। সেই পোস্ট নিয়েই শুরু হয় তোলপাড়। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গত 19শে জুলাই রংপুর রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপি নিজেরাই রাইট কার্ড দিয়ে ছাত্র জনতার ওপর গুলি চালান। অথচ এখন পর্যন্ত দায়ের করা 5 মামলার কোনোটিতেই তাদের নাম আসেনি। এতে ক্ষোভ প্রকাশ করেন এসআই মজনু। এসআই মজনুর ফেসবুক আইডি নামে মিসির আলী। সেই আইডি থেকে তিনি সাংবাদিক ও আইনজীবীদের উদ্দেশ্য করে লেখেন, প্রতিদিন আদালতে যা মামলা হচ্ছে তার ঘটনাস্থল সিটি বাজারের সামনে, যেখানে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, ডিসি রংপুরের নেতৃত্ব জেলা পুলিশের রায় টিম গুলি চালায়। অথচ যারা ঘটনাস্থলে ছিল না তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এসআই মজনু আরও দাবি করেন, এত ফুটেজ আর মিডিয়া কভারেজ থাকার সত্ত্বেও যা করা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত। বৈষম্য বিরোধী মনোভাবাপন্ন অধ্যস্তনদের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি মানসিকভাবে প্রকাশ ও প্রচার করার অনুরোধ জানান তিনি। এই পোস্টে আরও লেখা হয়, ঈশ্বর ক্ষমতাশালী, এসপি, ডিআইজি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এরাও প্রভাবশালী ও প্রতাপশালী। এ কারণে ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি করেও মামলা থেকে অব্যাহতি পান তারা। রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেলেও পোস্টটি শেয়ার করেন এসআই মজনু। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, আরাফাতকে ধরিয়ে দিতে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এককেন্দ্রিক নির্বাচন করে, তারা সুষ্ঠু নির্বাচন করবে না। আমি ভোটের দিন সকালে ভোট বর্জন করেছিলাম কারণ আমার ওপর হামলা করা হয়েছিল। আমি তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে আমার ভোট প্রত্যাহার করার ঘোষণা দিই। আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে আমার কাছে রোহিঙ্গা মনে হয়, তার আচার আচরণ চলাফেরা একেবারে গুন্ডা স্টাইল। তার মতো একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে, তাও আবার তথ্য প্রতিমন্ত্রী। জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে 72 ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেব। আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবে, আমি তাকে 50,000 টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে 7 দিনের জন্য কক্সবাজারের ট্যুর ফ্রি করে দেব। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।
এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, দিল্লিতে যে পরিচয় সেফ হাউসে রাখা হয়েছে হাসিনা রেহানাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত 5ই আগস্ট পালিয়ে যান ভারতে। সেদিন বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। ওই বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে দেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। সেই থেকে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতেই রয়েছেন এবং যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। খবর বিবিসি বাংলার। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ তিনি কোনো বিষয়ে ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি। এই কারণেই প্রশ্ন উঠছে, ভারতে এই মুহূর্তে তার অবস্থানের ইমিগ্রেশনগত বৈধতা ঠিক কি এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনা যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনো বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। ফলে যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিকভার্ড বা প্রত্যাহত হয়, তাহলে এই সময়সীমার মধ্যে অন্তত ভারতে তার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, চিঠি দিয়ে ডক্টর ইউনূসকে যে বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত 8ই আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে ডক্টর ইউনূসকে একটি চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত 16ই আগস্ট পাঠানো সেই চিঠিতে দেশের শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ, যা সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। সেই চিঠিতে জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন উল্লেখ করে গুতেরেস চিঠিতে লিখেছেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মহাসচিব বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ। বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে। গুতেরেস বলেন, বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, শেখ হাসিনার পতন, সেনাবাহিনীর সেই বৈঠক থেকে পরিস্থিতি বদলে যায় যেভাবে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী নিয়োগ করার পর আন্দোলনের পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিয়ে গত 3রা আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারা ভার্চুয়ালি এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। মত বিনিময়কালে অনেকেই আন্দোলন দমনে যে কোনো নেতিবাচক ভূমিকা সেনাবাহিনীর জন্য বদনাম বয়ে আনবে বলে মত প্রকাশ করেন। সেনাপ্রধান সামরিক কর্মকর্তা মনোভাবের কথা উপলব্ধি করে সিদ্ধান্ত নেয়, যে কোনো উস্কানিত সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করবে না। শুধু তাই নয়, শিক্ষার্থীদের মিছিলকে সেনা সদস্যরা কোনো ধরনের প্রতিহত কিংবা বাধা দেবে না। মিছিল চলাকালে সেনা সদস্যরা বরং সরে গিয়ে জায়গা করে দেবে। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন আন্দোলনের মোড়ই ঘুরে যায়। খুব দ্রুত পথ পরিবর্তন হতে থাকে। ওই দিনই বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধ ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন, যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তা নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবিলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য। তবে তিনি যোগ করেন, তারা সেনারা কাউকে হত্যা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন। তিনি চেয়েছিলেন পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও আন্দোলন দমনে যা কিছু
প্রয়োজন তাই করবে। তাতে আরও বেশি রক্তপাত হতো একথা বিবেচনা করে সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাদের অপারগতার কথা জানিয়ে দেন। এভাবেই সেনাবাহিনী সেদিন শেখ হাসিনা ও তার সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, একদিনের ব্যবধানে সোনার সর্বোচ্চ যে দাম। একদিনের ব্যবধানে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম উঠেছে সোনার। সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1517 টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1,24,501 টাকা। বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং মনিটরিং চেয়ারম্যান মাসিদুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে। এর আগে 18ই আগস্ট দেশের বাজারে সোনার দাম ভরিতে 2,904 টাকা বাড়িয়ে 1,22,995 টাকা করা হয়েছিল।